তারানাথ তান্ত্রিক যখন নিজের গ্রামে ফিরছিলেন তখন তার সাথে ধনঞ্জয় নামে একটি ছেলের সাথে দেখা হয়, যে তারানাথকে জমিদার বাড়ির দুর্দশার কথা জানায়। সব শুনে তারানাথ জমিদার বাড়িতে যান। সেখানে গিয়ে কি এমন দেখতে পান তারানাথ? জমিদার বাড়ির দুর্দশার কারণই বা কি? তারানাথ তান্ত্রিক কি পারবেন সকল সমস্যার সমাধান করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক ভাসান কৃষ্ণের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বক্রদৃষ্টি। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে কৌশিক, নন্দিতা, আরএনএম অভিষেক, সৌম্যদীপ ও কুণাল। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বক্রদৃষ্টি। রোজ রোজ এই অশান্তি আর সহ্য হয় না। প্রত্যেক দিন বসের মুখ ঝামটা শুনে শুনে বিরক্ত হয়ে অবশেষে চাকরিটা ছেড়েই দিলাম। জানি না এরপর কি হবে। এই বাজারে নতুন চাকরি আবারও পাবো কিনা। একটা কিছু তো ব্যবস্থা করতেই হবে, না হলে জমানো টাকায় আর কতদিনই বা চলবে। চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া সব লাটে উঠেছে। আজ রবিবার। অন্যান্য রবিবার হলে কত আনন্দের সাথে বাজারে যেতাম, ভালো মন্দ বাজার করে আনতাম, কত আয়েশ করে খাওয়া দাওয়া হতো। আর আজ যেন কিছুই ভালো লাগছে না, মনটা বড়ই অস্থির হয়ে আছে। এই সময় তারানাথের কাছে যেতে পারলে হয়তো এই অস্থিরতা একটু কমতো। কিন্তু কিশোরী আজ আসবে কিনা তা তো জানি না। গত 2 সপ্তাহ কিশোরী আসেনি, আর তারানাথের বাড়িতেও যাওয়া হয়নি গত 2 সপ্তাহ ধরে। এই সমস্ত ভাবতে ভাবতেই বাইরে বসার ঘর থেকে একজনের গলা শুনতে পেলাম। কি হে বিভূতি, বাড়ি আছো নাকি? বাইরে এসো তো দেখি, কতদিন পরে এলাম। এসো এসো, বাইরে এসো। এ তো কিশোরীর গলা। আমি একেবারে রেডি হয়েই বাইরের ঘরে এলাম। কিশোরী যখন এসেছে তখন আজ আর আমার মনটা ঘরে টিকবে না। বাইরের ঘরে এসে বললাম, এই চলো চলো, আর দেরি করে লাভ নেই, চলো। সে কি, এক্ষুনি তো এলাম। দাঁড়াও, বৌঠানের হাতে 1 কাপ চা খাই, তারপর না হয় যাব। সেই আশায় আর জল ঢেলে দাও। আজ পাবে বলে তো আমার মনে হয় না। আজ কারোরই আমাদের মন মেজাজ ভালো নেই, তাই বলছি বেকার না বসে থেকে চলো। আচ্ছা চলো। কিশোরীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। কিশোরীর হাতে একটা ব্যাগ দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলাম, এই তোমার হাতে ওটা কি? জানোই তো আজ রবিবার, আর রবিবার হলেই আমি বাজারে যাই। নিজের পছন্দ মতো একটু বাজার হাট করি। আর এখন তো বর্ষাকাল চলছে, তার উপর ভাদ্র মাসের ভরা বর্ষা। নেহাত আজ সকাল থেকে একটু আকাশটা পরিষ্কার, সূর্যদেবের মুখ দেখা গিয়েছে। না হলে কাল পর্যন্ত তো একটানা ঝরেই যাচ্ছিল। তো আজ আকাশ পরিষ্কার দেখে বাজারের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই ভরা বর্ষার সময় একটু ইলিশ না হলে ঠিক জমে না। বাজারে জিনিসপত্রের যা দাম বেড়েছে, আমার মতো সাধারণ মধ্যবিত্তের হাত দেওয়ার তো জো নেই। তবু ইচ্ছে হলে আর কে সামলায়। তাই জোরজার করে অন্যান্য বাজারে একটু কমিয়ে দাম দর করে কম সময়ের মধ্যেই মাঝারি মাপের 2টো ইলিশ নিয়ে নিলাম। কেন 2টো কেন? আহা, তুমি বুঝতে পারলে না। একটা আমার বাড়ির জন্য, আর একটা ঠাকুর মশাইয়ের জন্য। ঠাকুর মশাইকে তো জানোই, উনি মাছ খেতে কত ভালোবাসেন। আজ এতদিন পরে ঠাকুর মশাইয়ের বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম একটা মাছ নিয়ে যাই। হ্যাঁ, তা ভালোই করেছো। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে আজ এত মন মরা লাগছে কেন? না না, তেমন কিছু না। চলো তাড়াতাড়ি পা চালাও, অনেকটা বেলা হয়ে গিয়েছে। আমি সম্পূর্ণ ব্যাপারটাই কিশোরীর থেকে এড়িয়ে গেলাম। কিশোরীও আর কোনো প্রশ্ন করল না। তারানাথের বাড়ির কাছাকাছি এসে কিশোরী বলল, দাঁড়াও দাঁড়াও, সামনের দোকান থেকে ঠাকুর মশাইয়ের জন্য পাসিং শুনিয়ে আসছি। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। কিছুক্ষণ পর কিশোরী পাসিং নিয়ে ফিরে এলে আমরা আবার হাঁটতে শুরু করলাম। তারানাথের বাড়ির দরজায় এসে টোকা দিলাম। কিছুক্ষণ পর চারি এসে দরজা খুলে দিল। হাসে মুখে সে বলল, ও কাকা বাবু, আপনারা? আরে চারি মাঝে, কবে এলে শ্বশুর বাড়ি থেকে? এই 2 দিন হলো এসেছি কাকা বাবু। আসুন, আপনারা ভেতরে আসুন। আমরা ভেতরে এলাম। তারানাথের ঘরে এসে দেখলাম তারানাথ একটা ছোট চৌকির উপর রাখা একটা পাতার উপর কিসের যেন ছক কাটছে। আমরা দুজন তারানাথের থেকে একটা দূরত্বে 2টো চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম। কিশোরী বলল, কিসের ছক কাটছেন ঠাকুরমশাই? তারানাথ পাতার উপর থেকে চোখ না সরিয়েই একটু হেসে বলল, এই হলো গিয়ে জন্মমৃত্যু গ্রহছক।
বহুদিন বাদে একটি কুষ্টি তৈরির কাজ হাতে এসেছে, সেটাই করছিলাম। তা আজ তোমরা হঠাৎ এবেলা এলে যে? হ্যাঁ, আর এলেই যদি এত দেরি করলে কেন? অবশ্যই এবেলা এসে ভালোই করেছো, ওবেলা এলে হয়তো বেরোতে পারতে না। কেন বেরোতে পারতাম না কেন? কারণ ওবেলা এলে বৃষ্টি মাথায় করে আসতে হতো। তুমি কি করে জানলে যে বৃষ্টি হবেই? আকাশ তো পরিষ্কার, আর তাছাড়া গত 3-4 দিন তো বৃষ্টিও হয়নি। আমার কথায় তারানাথ আবারও একটু হেসে বলল, ও তেমন কিছু নয়, এতদিনের অভিজ্ঞতায় এটুকু বুঝতে পারা অসম্ভব কিছু নয়। মাঝিরাও আকাশ বাতাসের পরিস্থিতি লক্ষ্য করে বলে দিতে পারে কোন মেঘে বৃষ্টি হবে আর কোন মেঘে বৃষ্টি হবে না। ঠিক তেমনি এই জীবন হলো একটা নৌকো, বুঝলে? আর এই সমস্ত জীবনের অভিজ্ঞতা হলো মাঝি। আমার অভিজ্ঞতা নামক এই মাঝি এটুকুনি বুঝতে সক্ষম হয়েছে, এই আর কি, এর বেশি আর কিছু নয়। যাক, সেসব কথা এখন থাক। তা তোমরা কেমন আছো সেটা বলো। হ্যাঁ ঠাকুর মশাই, খুব ভালো আছি। আপনি কেমন আছেন বলুন? হ্যাঁ, আমি মোটামুটি ভালোই আছি। এরপর আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে তারানাথ বলল, কি ব্যাপার বিভূতি? আজ তুমি এত চুপচাপ কেন? এত অন্যমনস্ক দেখাচ্ছে কেন তোমাকে? কিছু হয়েছে নাকি? আমি সামান্য হাসার চেষ্টা করে আমতা আমতা করে বললাম, না না, তেমন কিছু নয়। এখন আর এত কিছু ভেবে কি হবে? রাগের মাথায় চাকরিটা না ছাড়লেই পারতে। তারানাথের মুখে এমন একটা কথা শুনে আমি বিস্মিত হলাম। এ কথা তো তারানাথের জানার কথা নয়, তাহলে সে জানলো কি করে? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কি, কিন্তু তুমি কি করে? তারানাথ আবার হেসে উঠল। আমার চোখকে তুমি ফাঁকি দেবে ভেবেছ? ও ঠিক কিন্তু হচ্ছে না। আত্মার সাথে আত্মার এবং মনের সাথে মনের যোগ থাকলে সব কিছুই জানা সম্ভব। আজ সকালে ধ্যানে বসে আমি তোমার ব্যাপারে সমস্তটাই জানতে পেরেছি। এরপর তারানাথ অদৃষ্টের প্রতি প্রণাম জানিয়ে চৌকিটা সরিয়ে রেখে উঠে দাঁড়ালো। তারপর আমাদের সামনে এসে বসল। তারপর কি যেন একটা ভেবে নিয়ে বলল, দাও, তোমার ডান হাতটা একবার দাও তো, দাও। কিন্তু কোনো কিন্তু নয়, আর কোনো প্রশ্নও নয়, হাতটা দাও। আমি আর কিছু বলতে পারলাম না। ডান হাতটা বাড়িয়ে দিলাম তারানাথের দিকে। ভ্রু কুঞ্চিত করে আমার হাতের রেখাগুলো ভালো করে দেখে নিয়ে তারানাথ বলল, তোমার হাতের রেখা বলছে তোমার রাশিচক্র অনুযায়ী গ্রহরাজ শনির অবস্থান পরিবর্তিত হয়েছে, আর সেই কারণেই দুর্ভাগ্য পোহাতে হচ্ছে তোমাকে। শুধু তাই নয়, এই তো সবে শুরু, এর পরে হয়তো আরও অনেক দুর্ভাগ্য তোমাকে পোহাতে হতে পারে। তারানাথের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। শুনেছি শনির প্রভাব নাকি ভয়ঙ্কর, আর তারানাথের কথা যদি সঠিক হয় আর এই রকম যদি চলতে থাকে তাহলে তো আমি একেবারে শেষ হয়ে যাব। আমি সন্দিগ্ধ দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে বললাম, তাহলে কি এরপর আমার সাথে সবই খারাপ হতে থাকবে? তারপর একটু ভেবে নিয়ে বলল, শনির প্রভাব বিস্তারিত হওয়া মানেই যে শুধু খারাপ হওয়া তা কিন্তু নয়। শনি এমনি এমনি কারোর খারাপ করে না। শনি স্বয়ং কর্মফলদাতা। জাতক যেমন কর্ম করবে ঠিক সেই অনুযায়ী ফল পাবে। ভালো কর্ম করলে তার ভালো ফল, আর খারাপ কর্ম করলে খারাপ। এবার জাতকের কর্ম ও চরিত্রই বিচার করবে তার সাথে ঠিক কী ঘটতে চলেছে। আমাদের কথা চলাকালীনই চারি চা নিয়ে ঘরে ঢুকলো। নিন কাকাবাবু, আপনারা চাটা খেয়ে নিন। চায়ের পেয়ালা টেবিলে অবস্থান করা মাত্রই কিশোরী একটা পেয়ালা হাতে তুলে নিয়ে তাতে ফোঁ দিয়ে একটা চুমুক দিল। দুপুরে তাহলে আপনারা এখানেই খাবেন তো? আমি কিন্তু আপনাদের চাল নিয়ে নিয়েছি। কিশোরী হন্তদন্ত হয়ে বলল, আরে আরে, দেখেছো, আমি একদম ভুলে গিয়েছিলাম তো। এই নাও চারিমা, এতে একটা ইলিশ মাছ আছে। এই বলে মাছের ব্যাগটা চারির হাতে ধরিয়ে দিল। তুমি কাটতে পারবে তো নাকি? চারি মৃদু হেসে বলল, পারবো পারবো, খুব পারবো কাকাবাবু। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। ভাত দিতে কিন্তু তাহলে দেরি হবে। মাছ কাটবো, রাঁধবো, তবে না? না না চারিমা, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের কোনো রকম তাড়া নেই। তুমি নিশ্চিন্তে নিজের মতো সময় নিয়েই রান্না করো। ঠিক আছে কাকাবাবু। এই বলে চারি ঘর থেকে বেরিয়ে গেল। চারি ঘর থেকে বেরিয়ে যেতেই তারানাথ বলল, আজ হঠাৎ
ইলিশের আগমন যে, কি ব্যাপার? তেমন কিছু নয় ঠাকুরমশাই, সকালে বাজারে গিয়েছিলাম, ইলিশ দেখে বড় লোভ হলো, তাই নিয়েই নিলাম দুটো। আপনার কাছেও বেশ কিছুদিন আসা হয়নি, তাই ভাবলাম আসবই যখন আপনার জন্য একটা নিয়ে নিই, তাই নিয়ে এলাম। ও আচ্ছা, তা বেশ ভালোই করেছো। বহুদিন হয়েছে ইলিশের চোখের দেখা পায়নি। আর তাছাড়া এখন আর ইলিশের তেমন স্বাদ কোথায়? স্বাদের নামে সীমা নেই, কিন্তু দেখো গিয়ে দামে আগুন। ইলিশ খেয়েছি সেই আমাদের ছোটবেলায়, তার কি রূপ! একেবারে রূপোর মতো চকচক করতো। আহা, যেমনি স্বাদ তেমনি তার গন্ধ। ওহো, এ পাড়ায় ইলিশ মাছ ভাজা হলে 3 পাড়া পরেও সে গন্ধ ছুটে যেত। এখন আর সেসব কোথায়? এইরকম শ্রাবণ ভাদ্র মাসের বর্ষায় লম্বা তাল গাছ থেকে পাকা তাল ধূপধাপ শব্দ করে খসে পড়ত, আর আমরা ছুটতাম তাল কুড়োতে। তারপর সেই তাল দিয়ে তালের বড়া, তালের ক্ষীর, তালের পিঠে পুলি, মালপোয়া, আরও কত কী সব খাবার দাবার তৈরি করতেন মা ঠাকুমারা। কি সুন্দরী না ছিল সেসব দিনগুলো! দেখতে দেখতে কত কিছু বদলে গেল, আধুনিকতা ছেয়ে গেল চারিপাশটা। যাকে সেসব কথা। চাটা শেষ করে কিশোরী জামার পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে তারানাথের দিকে এগিয়ে দিল। তারানাথ সেখান থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে একটা শুক টান দিল। তারপর ধোঁয়া ছেড়ে বলল, তোমাদের নিশ্চয়ই এখন গল্প শুনতে ইচ্ছা করছে। এমন কথা সচরাচর তারানাথ বলে না। অন্যান্য দিন হলে তাকে গল্প শোনানোর জন্য আমাদের রীতিমতো জোর করতে হয়, কিন্তু আজ আর তা হলো না। কিশোরী বলল, কি ব্যাপার ঠাকুরমশাই, আজ নিজে থেকে গল্প বলতে চাইছেন যে? কিশোরীর কথায় তারানাথ একটু হেসে বলল, না না, তেমন কিছু নয়। তোমরা এতদিন পরে এলে তো, এমনিতেই তো তোমরা আমার থেকে গল্প না শুনে ছাড়বে না। আর আমারও হঠাৎ পুরনো কথা আজ বড় মনে পড়ছে। ইচ্ছা করছে তোমাদের সাথে আজ সেসব নিয়ে একটু গল্প করি। মাঝে মাঝে স্মৃতিচারণ করতে বেশ ভালোই লাগে, বুঝলে। কিন্তু সব স্মৃতি তো আর সুখকর হয় না। তবু স্মৃতি তো অতীত, তাকে আমরা মুছে ফেলতে চাইলেও অনেক সময় তা সম্ভব হয় না। জীবনে আমাদের যেসব অভিজ্ঞতা স্মৃতির সঞ্চার করে, সেই সব স্মৃতি বা অভিজ্ঞতা ভালো খারাপ এই দুটোর মিশ্রণেই তৈরি হয়। শুধু ভালোটাকে গ্রহণ করব আর খারাপটাকে করব না, তাহা বললে কিন্তু চলবে না। জীবনে আমরা সবাই সুখের ভাগিদার হতে চাই, কিন্তু সুখ কি অতই সহজ? সংসারে সুখের চেয়ে দুঃখই তো বেশি। সুখের অধিকারী আমি হতেই পারি, কিন্তু সেই সুখকে নিয়ে অতিরিক্ত অহংকার করা কিন্তু উচিত নয়। সর্বোপরি অহংকারই পতনের মূল কারণ। শনিদেবকে নিয়ে যখন আজ কথা উঠলই, তাহলে আজ তোমাদের সেই শনিদেবের প্রকোপেরই একটা ঘটনা শোনায়। হ্যাঁ ঠাকুরমশাই, তাই শোনান বরং। তারানাথ সিগারেটে শেষ টানটা দিয়ে অবশিষ্ট অংশটা নারকেলের মালায় গুঁজে রেখে বলতে আরম্ভ করল, যখনকার সময়ের কথা বলছি, তখন আমার বয়স খুব বেশি নয়। বয়স বেশি না হলে কি হবে, সে সময়ের মধ্যেই আমি তন্ত্র এবং জ্যোতিষচর্চার অনেক কিছুই শিখে ফেলেছিলাম। সে সময় প্রায় সাধুসঙ্গ করে আমার দিন কাটত। বিভিন্ন স্থানে ঘুরে ফিরে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। গুরুর চরণে আশ্রয় নিয়ে গুরুর থেকে দীক্ষা গ্রহণ করেছি। সমস্তটাই হয়েছে ওই তাদের প্রতি সম্মান প্রদর্শনের দ্বারা। কথায় বলে, তোমার দুই আমার দুই, তবেই হবে কুটুমসই। এখানেও ঠিক তেমনটি। যে সময়ের কথা বলছি, তখনও এমন বর্ষাকাল ছিল। বহুদিন একটানা সাধু সঙ্গ করে এদিক সেদিক ঘোরার পর অভিজ্ঞতার ঝুলি কিছুটা পূরণ করে বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে আমার বেশি দিন মন টেকে না, সে কথা তো তোমাদের আগেই বলেছি। কিন্তু অপরদিকে বাড়ি ছেড়েও বেশি দিন থাকতে পারি না। হঠাৎ হঠাৎ মায়ের জন্য খুব মনটা কেমন করে ওঠে। তো সেবার বর্ষা মাথায় নিয়েই বাড়ি ফিরলাম। পুকুর, খাল, বিল, নদী সব তখন জলে টইটুম্বুর। আর বৃষ্টি হলেই মাছের দল আনন্দে নাচতে নাচতে জল ছেড়ে উঠে আসে। ছোটবেলা থেকেই মাছ ধরার আমার একটা অন্য রকমের নেশা ছিল। মাকে ভাত রাঁধতে বলে আমি খালে মাছ ধরতে চলে যেতাম। মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। খাল পাড়ে যাওয়ার আগেই
পথেই বেশ অনেকগুলো কই কুড়িয়ে পেয়ে গেলাম। কই, শোল, শিঙি, এরা কিন্তু জিওল মাছ, জানো তো? জিওল মাছ খাওয়া খুবই উপকারী। এদেরকে অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখা যায়। বেগুন দিয়ে জিওল মাছের পাতলা ঝোল, আহা! সে যেন একেবারে অমৃত। এই যাই হোক, তো খাল পাড়ে পৌঁছে দেখলাম সেখানে আগে থেকেই একজন এসে মাছ ধরতে আরম্ভ করেছে। বৃষ্টিটা অনেকটাই ধরে এসেছে ততক্ষণে। আমি সামনে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই দেখলাম পাশের পাড়ার ধনঞ্জয় বড়শি ফেলে মাছ ধরছে। আমি তাকে বললাম, কিরে ধনঞ্জয়, তুই তো শুনেছিলাম ভিন গায়ের কোনো এক জমিদার বাড়িতে কাজ পেয়েছিস, তো হঠাৎ সেসব ছেড়ে মাছ ধরতে এলি যে? ছুটি নিয়েছিস নাকি? ধনঞ্জয় আমার কথার কোনো উত্তর দিল না, এমনকি আমার দিকে তাকালোও না। সে একাগ্রভাবে তাকিয়ে রয়েছে খালের জলে ফেলা ছিপটার দিকে। ছিপে লাগানো ফাতনাটা কয়েকবার কেঁপে উঠতেই ঝুপ করে সেটা তুলে নিল সে। একটা ছোট মাপের রুই মাছ উঠে এলো। মাছটা সামলে নিয়ে ব্যাগে ভরে সে আমাদিকে ঘুরে দাঁড়ালো, বলল, আরে তারাদা, তুমি কবে এলে? এই তো কালকেই গেলাম রে। তোর খবর বল, কেমন আছিস? আর কেমন থাকবো, এই চলে যাচ্ছে কোনোরকম টেনে টুনে। তোর কাজকর্মের কি খবর? সবই তো জানো, সবই তো শুনেছো। জমিদার বাড়িতে কাজ পেয়েছিলাম, কিন্তু সুখ আর ভাগ্যে হলো কই। মানে কাজ থেকে বরখাস্ত করেছে নাকি? কাজকর্ম ঠিকঠাক করতে পারিসনি নাকি? আরে না না, সেসব কিছু নয়। জমিদার বাড়িতে আমি ভালো কাজই পেয়েছিলাম, কিন্তু তুমি তো জানোই আমার রান্নার হাত কেমন। সত্যি ধনঞ্জয়ের রান্নার হাত ছিল অসাধারণ। একবার যে সেই রান্না খাবে সে কোনোদিনও পর্যন্ত ভুলতে পারবে না। আমি বললাম, হ্যাঁ সে তো জানি, কিন্তু ছাড়লি কেন কাজটা? আমি কখন বললাম যে আমি কাজটা ছেড়েছি? তাহলে হয়েছেটা কি? হ্যাঁ, তুমি আমাকে বলতে দেবে তবে তো বলবো না। আরে হ্যাঁ হ্যাঁ, বল বল। আমার রান্না নিয়ে সবাইকেই মুগ্ধ করেছিলাম। জমিদার আমার প্রশংসায় বেশ পঞ্চমুখ ছিলেন। 1 মাসের মধ্যে আমার মাইনেও বাড়িয়ে দিয়েছিল, কিন্তু সুখ আর কপালে নেই, বুঝলে। হঠাৎই বিপদ এসে উপস্থিত হলো। জমিদারের সব সম্পত্তি একে একে বিকিয়ে যেতে শুরু করেছে। জমিদার ভুবনচন্দ্র তার বড় ছেলে শিবানন্দকে খাজনা আদায়ের দায়িত্ব দেন। শিবানন্দ সেই দায়িত্ব পেয়ে অত্যাচারী হয়ে ওঠে খুব। সাধারণ খেটে খাওয়া মানুষদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করে। একদিকে নতুন ব্যবসা শুরু করে, আর অপরদিকে মদের নেশার মেয়ে মানুষের পিছনে সেই টাকা ব্যয় করতে থাকে। কিন্তু সেই সুখও বেশি দিন স্থায়ী হলো না। যতই হোক, মাথার উপর ভগবান তো আছেন, তাই না? তিনি এমন অবিচার মেনে নেবেন কেন? সাধারণ মানুষের রক্ত জল করা সেই টাকায় গড়ে ওঠা ব্যবসা কিছুদিনের মধ্যেই কুটিয়ে পড়ল। শিবানন্দ পড়ে গেল ইংরেজদের নজরে। অপরদিকে গ্রামের মানুষও ক্ষেপে উঠেছিল তার উপর। সবাই একজোট হয়ে খাজনা দেওয়াটা বন্ধ করে দিল। এদিকে ছেলেকে বাঁচাতে জমিদার ভুবনচন্দ্র নিজের অর্জিত সম্পত্তি একে একে বিক্রি করতে শুরু করলেন। আর সেই সময় জমিদার গিন্নি অসুস্থ হয়ে বিছানায় পড়লেন। এক কথায় বলা যায় যাকে একেবারে ছন্ন ছাড়া অবস্থা। যেখানে জমিদারি থাকবে কিনা তারই ঠিক নেই, সেখানে এত এত চাকর বাকর দাস দাসী রেখে হবেটা কি? তাদেরকে মাইনেই বা দেবেন কি করে? আমি ধনঞ্জয়ের মুখে সবটা শুনে বললাম, তাহলে এখন কি করবি, ভেবেছিস কিছু? কি আর করব, এমনিতেই তো গ্রামে তেমন কাজ থাকে না, তার উপর আবার বর্ষাকাল, বুঝতেই পারছো কি আকালের আকাল ধরেছে আমায়। এদিকে সংসারটা তো বাঁচাতে হবে নাকি? বউ ছেলে মেয়ের মুখে দুবেলা দুটো গ্রাস তুলে তো দিতেই হবে। তাই ছোটবেলার শখটাকে এখন সাধ্য করে তুলেছি। সারাদিন মাছ ধরি, যা পাই সেগুলো হাটে বেছে নিত্য প্রয়োজনীয় যা জিনিস আছে কিনে আনি। আপাতত এইরকমই চলছে, জানি না এরপর কি হবে। কি তুমি মাছ ধরতে এসে তো আমার সাথে গল্পতেই মজে গেলে, মাছ কখন ধরবে? ধনঞ্জয়ের কথায় এতক্ষণে আমার মনে হলো যে আমি সেখানে মাছ ধরতে গিয়েছি। এই দেখেছিস তো, কথায় কথায় একেবারেই ভুলে গেছিলাম। ওদিকে মায়ের বোধহয় ভাত রান্না হয়ে গেল এতক্ষণে। আমি তাড়াতাড়ি করে ছিপ প্রস্তুত করে মাছ ধরতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ ছিলাম, কোনো কথা বলিনি। মাছ ধরার একটা বিশেষ নিয়ম আছে। মাছ ধরার সময় বেশি কথা বলতে নেই, শব্দ করলে মাছেরা সামনে আসে না। বেশ কিছুক্ষণ ধরেই দুজনে নীরবে ছিপ ফেলে মাছ ধরলাম।
বেশ অনেক পরিমাণে মাছ ধরতে পেরেছিলাম। বাড়ির জন্য আমি কয়েকটা মাছ রেখে বাকি মাছ ধনঞ্জয়কে দিয়ে পড়লাম। এই নে ধনঞ্জয়, এগুলো তুই রাখ। এত মাছের আমার প্রয়োজন নেই, এই কটা হলেই আমার আর মায়ের হয়ে যাবে। আরে না না দাদা, এ মাছ তো তুমি ধরেছো, আমাকে কেন? আরে আমি ধরেছি তো কি হয়েছে, থোড়াই না আমি এত মাছ ধরতাম, তুই সঙ্গে ছিলি তাই ধরলাম। আমার তো মাছের প্রয়োজন নেই, তুই রাখ। অনেক আপত্তির পর আমার জোরাজুরিতে মাছগুলো নিতে বাধ্য হলো ধনঞ্জয়। এখনও কি মাছ ধরবি নাকি বাড়ি যাবি? না, অনেক বেলা হয়েছে, এ বেলা আর নয়, এখন বাড়ি যাব। ও বেলা যদি আবহাওয়া ভালো দেখি তবে আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, চল তাহলে ফেরা যাক। মাছ ধরার সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে আমরা দুজনেই বাড়ির পথে রওনা দিলাম। পথে যেতে যেতে ধনঞ্জয়কে জিজ্ঞাসা করলাম, এখন বাড়িতে কিছুদিন থাকবে তো নাকি দাদা? তোমার যা চঞ্চল মন, কখন যে কোথায় থাকো তা তো ঠিক করে বলাই যায় না। ধনঞ্জয়ের কথায় আমি হো হো করে হেসে উঠলাম। তারপর হাসি থামিয়ে বললাম, হ্যাঁ তা অবশ্য ঠিক কথাই বলেছিস, এই চঞ্চল মনের জন্যই তো যত জ্বালা। তবে যাই বল না কেন, এই চঞ্চল মনের জন্যই আমি ঘরের থেকে বাইরেকে অনেক বেশি আপন করতে পেরেছি। এই ধরাবাঁধা সংসার আমায় আর ধরতে পারিনি। এই একঘেয়ে সংসারের বাইরেও কত কিছু দেখার আছে, কত কিছু জানার আছে। একটাই তো মানব জীবন পেয়েছি, এখন যদি তাদেরকে না জানি না দেখি তাহলে আর কবে দেখব? তাহলে চঞ্চল মন নিয়ে বেশ ভালোই আছি, বুঝলি? তোমার তো এখনো সংসার হয়নি, সংসার হলে বুঝতে কি জ্বালা। এই যে আমাকেই দেখো না, বাবা মা কম বয়সে জোর করে বিয়ে দিয়ে দিল, তারপর দুজনেই স্বর্গে গিয়ে নিশ্চিন্তে বসে আছেন, আর এদিকে আমি সংসার সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছি। এমন করে বলছিস কেন? সুখ দুঃখ তো এই সংসারের নিয়ম। সুখ দুঃখ বয়ে আনে, দুঃখ শোককে বয়ে আনে। এ তো একে অপরের পরিপূরক, কেউ চিরস্থায়ী নয়। ভালো থাকলে মন্দও থাকবে, এ আর নতুন কী রে? সময় তো সবসময় সবার সমান যায় না, কিন্তু সময় স্বয়ং আবার সব কিছু ঠিক করে দেয়। এই সমস্ত কথা বলতে বলতে আমি বাড়ির সামনে চলে এলাম। ধনঞ্জয়কে বললাম, আসি রে ধনঞ্জয়, আমার বাড়ি চলে এসেছে। হ্যাঁ দাদা যাও, তুমি এখনো আছো যখন দেখা তো আমার হবেই। আমরা দুজনের পথে চলে যেতেই যাচ্ছিলাম। আমি দাঁড়িয়ে গিয়ে ওকে থামিয়ে বললাম, শোন ধনঞ্জয়, হ্যাঁ বলো। বলছি আজ সন্ধেবেলা যদি সময় হয় তাহলে একবার আমাদের বাড়ি আসিস তো, কিছু কথা আছে। আচ্ছা দাদা, আসবো। এই বলে ধনঞ্জয় ওর বাড়ির পথে চলে গেল। আমিও বাড়িতে ফিরে এলাম। দাদা তুমি ডেকেছিলে? আরে ধনঞ্জয় এসেছিস, আয় আয় বস। ধনঞ্জয় এসেছে দেখে আমার মা ধনঞ্জয়ের জন্য চা আর মুড়ি মাখা নিয়ে এলো। চা মুড়ি খেতে খেতে ধনঞ্জয় বলল, এবার বলো, কি বলবে বলছিলে, কি বলবে বলে ডেকেছিলে? হ্যাঁ তো যেটা বলছিলাম, তুই তো জমিদার বাড়িতে কাজ করতিস বললি, আর জমিদার বাড়ির দুরবস্থার কথাও বললি আমাকে ওবেলা। কিন্তু আমার মনে হচ্ছে বুঝলি আরও কোনো কারণ আছে এই ঘটনার পেছনে, না হলে একটা জমিদারি এভাবে ভেসে যেতে পারে না। আচ্ছা তুই কি আমাকে একবার জমিদার বাড়িতে নিয়ে যেতে পারবি? হ্যাঁ নিশ্চয়ই পারবো, কেন পারবো না। কবে যেতে চাও বলো? দেরি করে তো লাভ নেই, কালকেই যাওয়া যাক নাকি? ঠিক আছে, তুমি কাল সকালে তৈরি থেকো, আমি ঠিক সময় চলে আসবো। এই বলে ধনঞ্জয় বাড়ি চলে গেল। পরদিন সকালে ধনঞ্জয় এলে আমরা দুজনে বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। একটা না বেশ অনেকখানি পথ হেঁটে বেলা 11টার দিকে আমরা এসে পৌঁছালাম একটি গ্রামে। গ্রামে ঢুকতেই একটা আঁশটে পোড়া গন্ধ আমার নাকে এলো। মাথার উপর থেকে উড়ে গেল একদল দাঁড়কাক সমস্বরে চেঁচিয়ে। তোমাদের তো আগেই বলেছি, কোথাও অশুভ কিছু ঘটলে বাতাসে আমি তার আভাস পাই। গ্রামটার অবস্থা দেখলাম খুবই শোচনীয়। মাঠে ভরা শস্যের ক্ষেতের মাঝে মাঝে কালো কালো চাকা চাকা দাগের সৃষ্টি হয়েছে। এ যেন ঠিক ওই চাঁদের গায়ে কলঙ্কের মতো। মাঠের সবুজ ধান গাছগুলো শস্যবতী হওয়ার আগেই ধ্বংসের মুখোমুখি হয়ে গিয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা আমার মোটেও স্বাভাবিক মনে হলো না। কিছু যে একটা অস্বাভাবিক ঘটে চলেছে এই গ্রামে, সেটা বুঝতে পারছি। এই গ্রামেরই জমিদার ভুবনচন্দ্র মুখুজ্জে। গ্রামের একেবারে মাঝখানটিতে অবস্থিত জমিদার বাড়িটি।
ধনঞ্জয়ের সঙ্গে আমি জমিদার বাড়িতে এসে পৌঁছালাম। ধনঞ্জয়কে দেখে জমিদার মশাই বললেন, কি ব্যাপার ধনঞ্জয়, তুমি এখন? সবই তো জানো ধনঞ্জয়, এ বাড়িতে কাজের সম্ভাবনা কোনো মতেই আর নেই। উপায় থাকলে রাঁধুনি হিসেবে তোমাকে ছাড়া আমি কাউকে নিযুক্ত করতাম না। তোমার হাতের রান্নার স্বাদ ভোলা অসম্ভব, কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ কি হাল হয়েছে আমার সাথে জমিদারির। এরপর আমার দিকে চোখ যেতেই তিনি বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। জমিদারের কথার উত্তরে ধনঞ্জয় কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই আমি বলে উঠলাম, আমি তারানাথ চক্রবর্তী। এদিক ওদিক ঘুরে ফিরে সাধুসঙ্গ করে আমার দিন কাটে। ওই একটু আধটু জ্যোতিষবিদ্যা চর্চাও করে থাকি আর কি। এই ধনঞ্জয় আমাদেরই পাড়ার ছেলে। ধনঞ্জয়ের মুখে আপনাদের বিপত্তির কথা শুনে আমি এখানে এসেছি। আমার মুখে এই কথা শুনে জমিদার বিনয়ের সাথে বললেন, কি আর বলি ঠাকুর মশাই, এই তো দেখুন কি লক্ষ্মী ছাড়া অবস্থা হয়েছে আমার সংসারের। অথচ কিছুদিন আগে পর্যন্ত আমার হাল এমন ছিল না। সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ছিল এই সংসার। আমার জমিদারিতে প্রজারা কোনোদিন অসুখী থাকেনি। আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে প্রজাদের সাথে কথা বললেই আপনি জানতে পারবেন। কিন্তু এখন দেখুন। এই বলে জমিদার মশাই মাথা নিচু করে হতাশায় ভেঙে পড়লেন। আমি বললাম, আপনি এভাবে ভেঙে পড়বেন না জমিদার মশাই। আমাদের জীবনের সমস্যা যেমন আছে, ঠিক তেমনি তার কিছু না কিছু সমাধানও তো আছে নাকি? শুধুমাত্র আমাদেরকে শান্ত মনে সুস্থ মস্তিষ্কে সেই সমস্যার কারণ নির্বাচন করে সমাধান খুঁজে বের করতে হয়। কিন্তু বেশিরভাগ সময়ই আমরা বিপদে পড়লে দিশেহারা হয়ে যাই। আর ঠিক সেই কারণেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে আমরা বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, যার কারণে সমস্যা কমার বদলে আরও বেড়ে যায়। আমার এই কথা শুনে জমিদার মশাই একটু আশ্বস্ত হলেন। তারপর অনুরোধের সুরে বললেন, ঠাকুরমশাই, আমি জানি না আমার এই মহা বিপদের সময় ভগবান আপনাকে পাঠিয়ে দিয়েছেন কিনা, কিন্তু আপনার কথা শুনে মনে বড় আশার সঞ্চার হচ্ছে। মনে হচ্ছে আবারও শরীর মনে পুনরায় বল ফিরে পাচ্ছি। আপনাকে ভরসা করতে বড় ইচ্ছে হচ্ছে। আপনি দয়া করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন ঠাকুরমশাই। ছি ছি ছি, এভাবে বলবেন না জমিদার মশাই। আমি আমার সাধ্যমতো নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের এই সমস্যার সমাধান করার। আচ্ছা, তার আগে বলুন তো, এই সমস্যার শুরুটা ঠিক কোথা থেকে? জমিদার একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, সবই তো ঠিকঠাক চলছিল ঠাকুরমশাই। বিপত্তির সূচনাটা হয়তো আমার হাতেই হয়েছিল আজ থেকে 7-8 মাস আগে। ভেবেছিলাম ছেলেরা বড় হয়েছে আর আমারও বয়স হয়েছে। এখন ধীরে ধীরে কিছু কিছু দায়িত্ব ছেলেদের মধ্যে ভাগ করে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হব। আর বিপদটা হলো সেখানেই। জমিদারির প্রায় অর্ধেক দায়িত্ব আমি আমার বড় ছেলে শিবানন্দকে দিই। সে সাদরে তা গ্রহণও করে, কিন্তু আমি কি করে জানবো বলুন তো যে সাক্ষাৎ একটা কুলাঙ্গার জন্ম নিয়েছে আমার ঘরে। জমিদারের দায়িত্ব পেয়ে শিবা প্রজাদের উপর অত্যাচার করে অতিরিক্ত খাজনা আদায় করতে থাকে, আর সেই টাকার কিছুটা নতুন ব্যবসায় ব্যয় করে, আর বেশিরভাগটা মদ আর মেয়ে মানুষে ঢালতে শুরু করে। আর এই ঘটনার বিন্দু মাত্র কিচ্ছুটি আমি জানতে পারি না। বলতে বড় লজ্জা করছে ঠাকুরমশাই, কিন্তু কি আর করব, এক হতভাগ্য পিতা আমি। এই ঘটনার জেরে যে প্রজারা আমাকে ভগবানের চোখে দেখত, শ্রদ্ধা করত, সেই প্রজারাই আমার উপর ক্ষুব্ধ হয়ে উঠল। আর এদিকে শিবা নতুন ব্যবসাখানাও ডুবিয়ে বসলো। অপরদিকে জড়িয়ে পড়লো বিভিন্ন আইনি জটিলতার মধ্যে। তারই একের পর এক বিভিন্ন খেসারত গুনতে গুনতে আমার এতদিনের অর্জিত সম্পত্তির অর্ধেকাংশই শেষ হতে বসেছে। আর এদিকে প্রজারাও খাজনা দিতে অস্বীকার করছে। অবশ্যই তাদের অবস্থাও শোচনীয়। এবছর চাষ ভালো হয়নি। কোনো এক অজানা কারণে ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। এমতাবস্থায়
আমার ঠিক কি করণীয় আমি কিছুই বুঝতে পারছি না ঠাকুর মশাই। অন্যদিকে আমার স্ত্রীও এই ঘটনার জেরে অসুস্থ হয়ে বিছানা নিয়েছে। এত দূর বলে থামলেন জমিদার ভুবনচন্দ্র। আমি একটু ভেবে নিয়ে বললাম, সবটাই শুনলাম জমিদার মশাই, কিন্তু এখন আমাদেরকে এর কিছু একটা সমাধান তো খুঁজে বের করতেই হবে। আপনাকে কিন্তু আমাকে একটু সহযোগিতা করতে হবে জমিদার মশাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ঠাকুর মশাই, বলুন না আমায় কি করতে হবে। আপনার বড় ছেলে শিবানন্দ এখন কোথায়? কোথায় আর যাবে? মুখ দেখানো জোর রেখেছে নাকি? নিজের সাথে সাথে আমার মুখটাও পুড়িয়েছে। সে নিজের ঘরেই আছে। আপনি একটু শান্ত হন জমিদার মশাই, এত অধৈর্য হবেন না। রাগ অর্থাৎ ক্রোধ কিন্তু অত্যন্ত খারাপ একটি রিপু। রাগের বশবর্তী হলে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়। তাই রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আমাকে ক্ষমা করবেন ঠাকুর মশাই, আমি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না। ওই কুলাঙ্গারটার জন্যই আমার তিলে তিলে গড়ে তোলা এই জমিদারির আজ এই হাল। ছি 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 জমিদার মশাই, এ আপনি কি বলছেন? আমি আপনার থেকে অনেক ছোট, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? এতে আমার যে পাপ বাড়বে। আমি বুঝতে পারছি আপনার বিরক্ত বোধ করার এবং রাগ করার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু তবুও এখন আপনাকে মাথা ঠান্ডা করে রাখতে হবে। ভাবনা চিন্তা করে একটা উপায় বার করতেই হবে যাতে করে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। এবার শুনুন যেটা বলছিলাম। আপনি এবং আপনার ছেলে শিবানন্দ দুজনেই শুদ্ধ বস্ত্রে একবার আমার সামনে এসে বসুন, বাকিটা আমি পরে বলছি। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি বিশ্রাম করুন, আমি শিবানন্দকে খবর পাঠাচ্ছি। এই বলে জমিদার মশাই ভেতরে চলে গেলেন। আমি ততক্ষণে পায়চারি করতে করতে বাড়ির ভেতরটা ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম বাড়ির একটা অংশে বেশ অনেকটা ফাটলের সৃষ্টি হয়েছে। জমিদার বাড়িতে এত বড় একটা ফাটল থাকাটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়, তাই অবাক হলাম বই কি। বেশ অনেকটা সময় পর জমিদার মশাই শুদ্ধ বস্ত্রে আমার সামনে এসে হাজির হলেন। আমি গঙ্গা জলে জায়গাটা শুদ্ধ করে আসনে বসলাম। জমিদার বাবুকে বসতে ইশারা করলাম আমার মুখোমুখি আসনে। তারপর বললাম, দিন আপনার ডান হাতটা দিন। জমিদার মশাই ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি ভালো করে এই জমিদার মশাইয়ের হাত পরীক্ষা করে দেখে বললাম, রবি গ্রহের স্থানে শনির প্রভাব লক্ষ্য করছি। এর মানে কি ঠাকুর মশাই? দেখুন জমিদার মশাই, রাশিচক্র অনুযায়ী জ্যোতিষবিদ্যা চর্চার 9টি গ্রহ রয়েছে। প্রতিটি রাশির উপরেই এই 9টি গ্রহের প্রভাব থাকে। প্রতিটি গ্রহের নিজস্ব কিছু গুণাবলীও রয়েছে এবং সেই গুণাবলী অনুযায়ী রাশির জাতকেরা ফল পেয়ে থাকেন। যে রাশির উপর যে গ্রহের প্রভাব বেশি থাকে তার গুণাগুণ অনুসারেই জাতকের জীবন অতিবাহিত হয়। কিন্তু শনি এমন একটি শক্তিশালী গ্রহ যার কর্তৃত্ব বাকি 8টি গ্রহের ওপরেও পড়ে, কারণ শনি কর্মফলদাতা। জাতকের ভালো ও মন্দ কর্মের উপর নির্ভর করে এই ফলাফল। সমস্ত গ্রহের কাছে একটি দৃষ্টি থাকে যাকে সপ্তম দৃষ্টি নামে ডাকা হয়, কিন্তু বৃহস্পতি, মঙ্গল এবং শনির কাছে এছাড়াও অতিরিক্ত দৃষ্টিও থাকে। সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী দৃষ্টি হল এই শনিদেবের দৃষ্টি। তার কাছে সপ্তম দৃষ্টি ছাড়াও তৃতীয় এবং দশম দৃষ্টিও থাকে। এই দৃষ্টি যে গ্রহ, ভাব বা ব্যক্তির উপর পড়ে তার সর্বনাশ অবশ্যম্ভাবী। শনিদেবের দৃষ্টি আলাদা আলাদাভাবে গ্রহের উপরও পড়ে, আর রবি ও শনি এই দুটি গ্রহের দ্বন্দ্ব চিরন্তন। তাই হয়তো আপনার সাথে আপনার ছেলের সম্পর্কটা এতটা তিক্ততার রূপ নিয়েছে। এরপর শিবানন্দের হাত পরীক্ষা করে দেখলে বলতে পারবো এর কতটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। দেখলাম জমিদার ভুবনচন্দ্রের মুখে আশঙ্কার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। ততক্ষণে এক যুবক সেখানে এসে উপস্থিত হয়েছে। আশ্চর্যের ব্যাপার, যুবকটির দিকে তাকিয়ে দেখলাম হুবহু যেন ভুবনচন্দ্রের মুখ কেটে বসানো। বুঝলাম এই হলো জমিদার ভুবনচন্দ্রের বড় ছেলে শিবানন্দ। লক্ষ্য করলাম তার চোখে মুখে অসন্তোষ। শিবানন্দ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি বললাম, এসো শিবানন্দ, তোমার অপেক্ষা করছিলাম। আমার কথা শুনে জমিদার ভুবনচন্দ্র আসন ছেড়ে উঠে পড়লেন এবং শিবানন্দের থেকে উল্টো দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালেন।
আমি শিবানন্দকে আসনে বসতে ইশারা করলাম। শিবানন্দ আমার সামনের আসনে বসল। এতক্ষণে ভালো করে খেয়াল করতেই দেখলাম শিবানন্দের শরীরে ছোপ ছোপ গোটা গোটা ধরনের কি যেন বেরিয়েছে। আমি তাকে বললাম, তোমার শরীরে এগুলো কি বেরিয়েছে? সে শান্ত অথচ চিন্তিত কণ্ঠে বলল, আমি জানি না ঠাকুর মশাই, কাল রাত পর্যন্ত এসব কিছুই ছিল না। আজ সকালে উঠে দেখছি এই রকম অবস্থা। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। আমি আর পারছি না ঠাকুর মশাই, আমি আর পারছি না। জমিদার মশাই শিবানন্দের দিকে ঘুরে দাঁড়ালেন। তাঁর মুখেও চিন্তার ছাপ স্পষ্ট। আমি কথা ঘুরিয়ে বললাম, চিন্তা করো না শিবানন্দ, সব ঠিক হয়ে যাবে। এখন তোমার ডান হাতটা দাও দেখি। শিবানন্দ ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। হাতটা ভালো করে দেখে নিয়ে বললাম, শনির ঘরে শনির খেল থাকে না, তাই জ্ঞান আক্কেল। শিবানন্দ অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। জমিদার ভুবনচন্দ্র বললেন, মানে? শনির 7.5 চলছে। সেটা কি ঠাকুর মশাই? 7.5 হলো শনির দশার একটি পর্যায়। এর সময়কাল 7.5 বছর। এই 7.5 বছর জাতকের উপর শনির বক্রদৃষ্টি সবসময় অব্যাহত থাকে। তবে এটা যে সবসময় খারাপ প্রভাব ফেলে তা বলতে পারি না, কারণ শনি হলেন কর্মফলদাতা। আগেই বলেছি, জাতক যেমন কর্ম করবে শনি সেই অনুযায়ী তাকে ফল দেবেন। শনি গ্রহ যখন জন্মরাশির দ্বাদশে ও রাশির দ্বিতীয় ঘরে গোচর চলাকালীন অবস্থান করে, তখন জাতক বা জাতিকা 7.5 যোগ শুরু হয়। শনি প্রত্যেকটি গ্রহে 2.5 বছর করে থাকেন। সর্বমোট 7.5 বছর অবস্থান করেন বলে একে শনির 7.5 বলা হয়। এই রকম জাতক যদি ভালো কর্ম করে অবশ্যই ভালো ফল পাবে, আর যদি খারাপ কর্ম করে তাহলে ধ্বংস হয়ে যাবে। এক কথায় যাকে বলে শনির 7.5 প্রভাবে রাজা ফকির আর ফকির রাজা হয়ে যেতে পারে। এবার বুঝতে পারছো তো শিবানন্দ, কেন তোমার সাথে এমনটা ঘটছে? সব সময় নিজের কর্মের সঠিক নির্বাচন এবং সৎ ভাবনা চিন্তার মাধ্যমে নিজের কর্মের পথে এগিয়ে যাওয়া উচিত, বুঝলে? কিন্তু তুমি সেটা করতে পারোনি। ষড়রিপুর বশবর্তী হয়ে একের পর এক ভুল কাজ করে গিয়েছ। আমার কথা শেষ হতেই শিবানন্দ বলল, শনিদেবের এই দৃষ্টি হতে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই ঠাকুর মশাই? কে বলেছে উপায় নেই? উপায় অবশ্যই আছে, কিন্তু সঠিক নিয়ম মেনে সেই পদ্ধতির প্রয়োগ করতে হবে। তুমি কি পারবে সেই পদ্ধতির সঠিক প্রয়োগ করতে? পারবো ঠাকুর মশাই, পারবো। আপনি বলুন আমাকে কি করতে হবে। বেশ, তাহলে বলছি শোনো। সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে হনুমান চালিসা পাঠ করতে হবে। অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে প্রতি শনিবার। অশ্বত্থ গাছে সকালে দুধ ও গঙ্গা জল প্রদান করতে হবে। 21 সপ্তাহ প্রতি শনিবার নিরামিষ ভোজন করতে হবে। গরিব অসহায় মানুষকে দান ধ্যান করতে হবে। সমস্ত রকম অসৎ কর্ম থেকে বিরত থেকে সৎ কর্মে নিজেকে নিয়োজিত করতে হবে। আপাতত এইটুকুই, বাকিটা পরে আমি সব বলে দেব। আগামী পরশু শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি এবং তার সাথে শনিবার, ওই দিন আমি এক বিশেষ যজ্ঞের আয়োজন করব। হ্যাঁ, আরেকটা কথা, শনিদেবের পুজো কিংবা শনিদেবের মূর্তি বাড়িতে রাখা নিষিদ্ধ। তাই এই পুরো পদ্ধতিটাই আমাকে বাড়ির বাইরে কোথাও করতে হবে। পুজোর সময় তুমি অবশ্যই আমার সঙ্গে থাকবে শিবানন্দ, কেমন? এতদূর বলে তারানাথ থামল। জলের গ্লাস থেকে কিছুটা জল খেয়ে আবার একটা সিগারেট ধরালো সে। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি যে শিবানন্দকে হনুমান চালিসা পাঠ করতে বললেন, এটা কেন বললেন? শনিদেবের সাথে হনুমানজির কি সম্পর্ক? তারানাথ সিগারেটে একটা শুক টান দিয়ে আরামে ধোঁয়া ছেড়ে মৃদু হেসে বলল, আছে, বিশেষ সম্পর্ক আছে। কিন্তু কি সেই সম্পর্ক ঠাকুরমশাই? শোনো, তবে বাকিটা বলি। হনুমানজি অর্থাৎ বজরংবলী হলেন সূর্যের শিষ্য, আর শনি হলেন সূর্যদেব এবং দেবী ছায়ার ছেলে। নানা কারণে শনির সঙ্গে সূর্যদেবের সম্পর্ক খারাপ হয়, এতে সূর্যদেবেরও ভূমিকা রয়েছে। শনি কুদর্শন হওয়ায় তিনি ছেলেকে দেখতে পারতেন না। পরে ভুল বুঝতে পেরে শনিকে বারবার ডেকে পাঠান সূর্যদেব, কিন্তু শনি আসতে রাজি হননি। শেষে শিষ্য বজরংবলীকে দায়িত্ব দেন সূর্যদেব।
শনির প্রখর তেজের বলয় উপেক্ষা করে শনিলোকে প্রবেশ করেন বজরংবলী। তিনি শনিদেবকে তার সঙ্গে সূর্যলোকে যাওয়ার আহ্বান জানান। শনি তো হেসে উড়িয়ে দেন বজরংবলীকে। উল্টে এক বানর বিনা অনুমতিতে তার লোকে প্রবেশ করেছে আর তাকে নিজের সঙ্গে যেতে বলছে। এসব দেখে শুনে কুপিত হন তিনি। এরপর শনি সরাসরি আক্রমণ করেন হনুমানকে, কিন্তু সুবিধা করে উঠতে পারেননি অবশ্য। উল্টে বজরংবলী তাকে বেশ কয়েকবার আছাড় মেরে তুলে নিয়ে যান সূর্যলোকে। এই তো গেল একটা কাহিনী। তবে যে কাহিনী সবচেয়ে বেশি প্রচলিত সেটা হলো লঙ্কার রাজা রাবণ ছেলে মেঘনাদের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে সব গ্রহদের বন্দী করেছিলেন। তার মধ্যে শনিদেবও ছিলেন। শিবভক্ত রাবণ শিবের শক্তিতে বলিয়ান ছিলেন। সেই বিশেষ শক্তি বলে তিনি বন্দী করেছিলেন গ্রহদের। রাবণের মৃত্যুবান খুঁজতে খুঁজতে হনুমান আবার পৌঁছে যান তাঁর কারাগারে। সেখানে তিনি সব গ্রহকে বন্দী অবস্থায় দেখতে পান। হনুমান তাদের মুক্ত করেন। তখন সব গ্রহরাই হনুমানজিকে আশীর্বাদ করেন। এই আশীর্বাদে তাঁরা জানান হনুমান এবং তার ভক্তদের ওপর কোনো গ্রহদের কুপ্রভাব পড়বে না, পড়লেও ধীরে ধীরে তা কেটে যাবে। আরও একটা কাহিনী প্রচলিত রয়েছে। কলিকাল শুরু হয়ে গিয়েছে। এই কলিকালে শনির প্রভাব সবচেয়ে বেশি থাকবে বলে তাঁর উপর আশীর্বাদ রয়েছে। বজরংবলী হনুমান অমর, তিনি রাম ভক্ত, তিনি সবকালেই রয়েছেন। কলিকালেও বজরংবলী রাম নাম জপ করা হয়। সেই স্থান দিয়ে শনি যাচ্ছিলেন, কিন্তু বজরংবলীর নাম জপের প্রভাবে সেই স্থানে এক বলয় তৈরি হয়েছিল যা শনিদেব অতিক্রম করতে পারছিলেন না। শনি যাবতীয় অতীত ভুলে প্রথমে বজরংবলীকে কটূক্তি করেন। এরপর বজরংবলীর ধ্যান ভাঙাতে তার হাত ধরে টানাটানি করেন। এতে বজরংবলীর শরীরে হ্যাঁচকা অনুভূত হয়, তার ধ্যানও ভেঙে যায়। তিনি শনিদেবকে প্রতিহত করার চেষ্টা করেন। শনি তখন বজরংবলীকে পর্যদুস্ত করতে কুদৃষ্টির প্রয়োগ করেন, কিন্তু তাতে বজরংবলীর কিছুই হয় না। এরপর শনি বিদ্যাস্ত্র দিয়ে বজরংবলীকে আঘাত করার চেষ্টা করেন। শেষে পাল্টার বজরংবলী লেজে বেঁধে শনিদেবকে গাছ এবং পাথরের উপর বারবার আছাড় মারেন। শনি তখন জানান কলিযুগে তিনি সর্বশ্রেষ্ঠ, সেখানে বজরংবলীর কোনো জোর খাটবে না, উল্টে তিনি বজরংবলীর উপর ভর করবেন। এই বলে শনি বজরংবলীর উপর ভর করেন। এতে বজরংবলীর মাথায় চুলকানির মতো অনুভূত হয়। তিনি বিরাট আকারের পাথর তুলে নিয়ে নিজের মাথা ঘষতে শুরু করেন যাতে শনির শরীরে আঘাত লাগে। তিনি বজরংবলীর মাথা থেকে নেমে যান। তার উপর আর আঘাত না করার জন্য বজরংবলীর কাছে অনুরোধ করেন। সেই সঙ্গে জানিয়ে দেন বজরংবলী ও তার ভক্তদের উপর কখনো শনির প্রভাব খাটবে না, কাটলেও ধীরে ধীরে তা কমে যাবে। সেই সঙ্গে শনি জানিয়ে দেন তিনি বজরংবলীর সঙ্গে থাকবেন। সেই কারণে বহু মন্দিরে রয়েছে যেখানে বজরংবলীর সঙ্গে শনিদেবেরও পুজো হয়। যাকে তো এবার আসি মূল ঘটনায়। এরপর জমিদারের অনুরোধে আমি আর ধনঞ্জয় জমিদার বাড়িতেই থেকে গেলাম। ধনঞ্জয় অবশ্য বাড়ি ফিরে যেতে চাইছিল, কিন্তু আমি ওকে যেতে দিলাম না, কারণ এই সমস্ত ঘটনায় ধনঞ্জয়ই আমার সঙ্গী। জমিদার বাড়ির বাইরে একটা ফাঁকা জায়গা দেখে সেখানেই পুজোর আয়োজন করা হলো। শনিবার শুক্লপক্ষের ত্রয়োদশীর দিন রাতে পুজো ও যজ্ঞের আয়োজন করা হলো। পুজোর সমস্ত জোগাড় যন্ত্র শেষ হলে আমি ধনঞ্জয়কে বললাম, মোটামুটি পুজোর জোগাড় যন্ত্র তো সব ঠিকঠাকই আছে দেখছি। তাহলে তুই এখন ভেতরে যা ধনঞ্জয়, ভেতরে গিয়ে শিবানন্দকে পাঠিয়ে দে তো। তবে তোর আর বাইরে আসার দরকার নেই। তুই শুধু তাই নয়, শিবানন্দ ছাড়া বাড়ির আর কেউ যেন বাইরে না বেরোয়। ঠিক আছে দাদা, আমি 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 এখনই যাচ্ছি। কিছুক্ষণ পর শিবানন্দ এলো। শিবানন্দ বাইরে আসার পর আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে জমিদার বাড়ির চারপাশে একটা গণ্ডি কেটে দিলাম, যাতে এই মন্ত্রের প্রভাব খাটিয়ে শনির কুদৃষ্টি জমিদার বাড়িতে প্রবেশ করতে না পারে। এরপর নির্দিষ্ট সময় হলে আমি আর শিবানন্দ পুজোয় বসলাম। আসন শুদ্ধ করে দুজনেই বসলাম ধ্যান আসনে। চক্র বন্ধন করে একটি অপরাজিতা ফুল হাতে নিয়ে চোখ বন্ধ করে শনির গায়ত্রী মন্ত্র জপ করলাম।
ওং সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্নো শৌরি প্রচোদয়াৎ। এরপর সেই অপরাজিতা ফুলটি শিবানন্দের হাতে দিয়ে বললাম, এই নাও শিবানন্দ, এই ফুলটি হাতে নিয়ে চোখ বুজে এক মনে 108 বার শনিদেবের ধ্যান মন্ত্র ওং শং শনিশ্চরায় নমঃ জপ করবে। একটুও ভুল যেন না হয়। আর যাই ঘটে যাক না কেন, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ কোনো মতেই চোখ তুমি খুলবে না। চোখ খুললেই কিন্তু সমূহ বিপদ হতে পারে। হয়তো সেই বিপদ ঠেকানোর ক্ষমতা আমার থাকবে না, তাই খুব সাবধান। শিবানন্দ মুখে কোনো কথা বলল না, শুধু মাথা নেড়ে আমার কথায় সম্মতি জানালো। পরক্ষণেই চোখ বুজে ধ্যান মন্ত্র জপ করতে লাগলো। এদিকে আমি যজ্ঞবেদী সাজিয়ে রেখে একটা লাল কাপড় দিয়ে নিজের চোখটা বেঁধে নিলাম, না হলে শনির বক্র দৃষ্টি আমার ওপরেও পড়তে পারে। এরপর চোখ বাঁধা অবস্থাতেই যজ্ঞের কাঠে অগ্নি সংযোগ করে আহুতি দিতে লাগলাম। এরপর আহুতি শেষ হলে আমি চোখ বুজে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। কিছুক্ষণ পরই হঠাৎই এক ঝাঁক কাকের সমবেত কর্কশ ডাকে ভরে গেল চারপাশ। কোত্থেকে সনসন করে একরাশ উষ্ণ বাতাস এসে ঘিরে ফেলল পরিবেশটাকে। ঘূর্ণাবর্ত রূপী সেই হাওয়া ঘূর্ণিঝড়ের মতোই যেন পাক খেয়ে ঘুরে চলেছে আমাদেরকে প্রদক্ষিণ করে। শান্ত পরিবেশ ক্ষণিকের মধ্যেই যেন অশান্ত হয়ে উঠল। সেই উষ্ণতা শরীরে অনুভব করতে পারলাম। নিমিষের মধ্যে শরীর ঘামে স্নান হয়ে গেল। বেশ কিছুক্ষণ এমনটা চলার পর আবার সব আগের মতোই শান্ত হয়ে গেল। বুঝলাম হয়তো বিপদ কেটেছে। আমি চোখ থেকে লাল কাপড়টা খুলে ফেললাম। চোখ খুলেই দেখলাম একটা অবাক কাণ্ড। যজ্ঞের ছায়ে নীল বর্ণ ধারণ করেছে। পুজোর সমস্ত সামগ্রী কুচকুচে কালো বর্ণ ধারণ করেছে। এই দৃশ্য দেখে সহজেই অনুমান করা যায় যে গ্রহরাজ শনি তুষ্ট হয়েছেন। শনিদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে প্রণাম মন্ত্র জপ করলাম। ওং নীলাঞ্জন চয় পরক্ষং রবিসূতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং ত্বং নমামি শনিশ্চরম। চোখ খুলো শিবানন্দ, বিপদ কেটে গেছে। পরের দিনই আদালতে মামলার হাজিরা ছিল। আশ্চর্যজনকভাবে ওই দিনই মামলার নিষ্পত্তি হয়ে গেল। বলাই বাহুল্য, সেই মামলা জয় শিবানন্দেরই হয়েছিল। তার উপরে করা সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। স্বাভাবিকভাবেই জমিদার ভুবনচন্দ্র ও তার ছেলে শিবানন্দের সমস্ত বিবাদ ভঞ্জন হয়। জমিদার ভুবনচন্দ্র আমাকে বলেন, অশেষ ধন্যবাদ আপনাকে ঠাকুর মশাই। আজ আপনার জন্যই এত বড় একটা বিপদ থেকে আমরা রেহাই পেলাম। শেষমেশ আমার জমিদারিটা ডুবে যাওয়ার হাত থেকে বেঁচে গেল। আপনি না থাকলে হয়তো এই জমিদার প্রাণে মারা পড়তো। শিবানন্দ পিতার কথার সুর ধরেই বলল, হ্যাঁ ঠাকুর মশাই, আপনি আমাকে অভিশাপ মুক্ত করেছেন। না হলে হয়তো এক সময় আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। আমি হেসে বললাম, আমি কিছুই করিনি শিবানন্দ, সবই তোমার কর্মফল। তুমি তোমার কুকর্মের জন্য শাস্তি পেয়েছ, আবার তুমি তোমার কুকর্মের জন্য অনুশোচনায় ভুগে প্রায়শ্চিত্তের পথও বেছে নিয়েছ। তোমার কর্মই তোমাকে ফল দিয়েছে, আমি তো নিমিত্ত মাত্র। তাই সঠিক কর্ম করে যাও, ফল তুমি সময় মতো ঠিকই পেয়ে যাবে। আমরা কর্মের বিচার করতে পারি, কিন্তু ফলের বিচার করার ক্ষমতা আমাদের নেই। সেটা বরং ঈশ্বরের হাতেই থাক। এখন তাহলে আমরা আসি জমিদার মশাই। না 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 না, তা বললে কি করে হবে ঠাকুর মশাই? আপনার সেবা করার সুযোগই তো আমরা পেলাম না। কটা দিন আপনার সেবা করার সুযোগ আমাদের দিন, তারপর না হয় ফিরবেন। আর ধনঞ্জয়কে আমি কোথাও যেতে দিচ্ছি না। ওর হাতে রান্না আমায় মুগ্ধ করেছে। আহা, সে কি রান্না! আহা, যেন অমৃত। ধনঞ্জয় এখন থেকে জমিদার বাড়ির সর্বক্ষণে রান্নার পূজারী। জমিদারের কথায় ধনঞ্জয়ের চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আমি হেসে বললাম, আপনার এই সিদ্ধান্তে ধনঞ্জয়ের বড় উপকার হলো জমিদার মশাই, কিন্তু আমি তো এক জায়গায় বেশি দিন থাকতে পারি না। এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন, তাই আমাকে বিদায় দিন। এই বলে বিদায় নিয়ে আমি
জমিদার বাড়ি থেকে বেরিয়ে আবার নিজের অজানা পথে হাঁটা শুরু করলাম। এতদূর বলে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলল। কিশোরী বলল, সবই তো বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু এই বক্র দৃষ্টিটা কি? বক্রদৃষ্টি মানে একটা বলয় বলতে পারো, যে বলয় জাতককে সবসময় ঘিরে থাকে। সেই প্রভাব শুভ হতে পারে, আবার অশুভও হতে পারে। প্রভাব যদি শুভ হয় তাহলে জাতক তার জীবনে উন্নতি করবে, সমাজে তার নাম যশ খ্যাতিও শীর্ষে উঠবে। কিন্তু যদি শনি অশুভ প্রভাব প্রদান করে তাহলে পরিবারে লড়াই ঝগড়া ইত্যাদি শুরু হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বিবাদ হতে থাকে। এর ফলে পরিবারের পরিবেশ অশান্তিতে ভরে ওঠে। জ্যোতিষ অনুযায়ী কোনো ব্যক্তিকে শনি অশুভ ফলাফল প্রদান করলে ব্যক্তি রাগী হয়, ছোটোখাটো কথায় মাথা গরম করে বসে থাকে এমন ব্যক্তি। আবার কুষ্ঠিতে শনি অশুভ পরিস্থিতিতে থাকলে ব্যক্তি কু অভ্যাসের শিকার হয়, জুয়া খেলা, মদ্যপানে নিমজ্জিত থাকা ইত্যাদি। শাস্ত্র অনুযায়ী শনি অশুভ পরিস্থিতিতে থাকলে ব্যক্তির চুল ঝরতে শুরু করে, আবার চোখের কিছু সমস্যাও দেখা যায়। জ্যোতিষ বলছে যে কোনো ব্যক্তির কুষ্ঠিতে শনি অশুভ পরিস্থিতি প্রদান করলে তার কোনো না কোনো মিথ্যা মামলায় জড়িয়ে পড়ার ভাগ্য থাকে। এর ফলে ব্যক্তির মান সম্মান নষ্ট হয়, যেমনটা শিবানন্দের সাথে ঘটেছিল। আবার শনির অশুভ প্রভাবে ব্যক্তি চাকরিতে একাধিক সমস্যার মুখোমুখি হয়ে থাকে। একাধিকবার চাকরি খোয়াতে পারে জাতক, যেটার সম্মুখীন বর্তমানে বিভূতি হয়েছে। কিন্তু ঠাকুরমশাই, শনিদেবের এত ক্ষমতা পাওয়ার কারণ কি? কারণ তো অবশ্যই আছে। তাহলে তো শনিদেবের জন্মবৃত্তান্ত থেকে শুরু করতে হয়। শোনো তবে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির কালে মানুষের কর্মে নির্বাচন করে তার সমতুল্য ফল প্রদানের জন্য একজন নিরপেক্ষ ব্যক্তিত্বের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু দেবতাদের মধ্যে কারোরই সেই ক্ষমতা ছিল না। কিংবদন্তি অনুসারে শনিদেব সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র। সূর্যদেবের স্ত্রী দেব বিশ্বকর্মার কন্যা দেবী সংজ্ঞার ছায়া থেকে সৃষ্টি হন এই দেবী ছায়া। এই জন্য তাকে ছায়াপুত্রও বলা হয়। এর পেছনেও একটি কিংবদন্তি রয়েছে। সূর্যদেবের স্ত্রী দেবী সংজ্ঞা সূর্যদেবের প্রবল তাপ সহ্য করতে পারতেন না। তাই পিতা বিশ্বকর্মার পরামর্শে দেবী সংজ্ঞা এক বিশেষ শক্তি লাভের জন্য তপস্যা করার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি তো অবশ্যই চলে গেলে তার সংসার ছেলেমেয়েদের দেখভাল করবে কে? এখানে বলে রাখি, মৃত্যুর দেবতা যম কিন্তু শনিদেবেরই ভাই। এছাড়াও যমুনা দেবী ছিলেন তার বোন। বৈভস্তব মনু ও মনু তার অতিরিক্ত দুই ভাই। তাই দেবী সংজ্ঞা এক বিশেষ ক্ষমতা বলে তার নিজেরই ছায়াকে দৈহিক রূপ প্রদান করলেন এবং তার সংসারের সমস্ত দায়িত্ব তিনি ছায়াকে দিয়ে তপস্যায় চলে গেলেন অন্যত্র। এই সময় দেবী ছায়া ও সূর্যের মিলনে জন্ম হয় এক পুত্রের, যার নাম হয় শনি। দেবী ছায়ার থেকে শনির জন্ম বলে তাকে ছায়াপুত্র বলা হয়, যেটা আগেও বলেছি। জন্মের সময় শনি নিজের পিতা সূর্যদেবকে গ্রহণ লাগিয়েছিলেন, তাই জন্মলগ্ন থেকে সূর্যদেব কখনো শনির মুখ দেখেননি। ও, তার মানে এই কারণেই আপনি জমিদার ভুবনচন্দ্রকে বলেছিলেন রবি ও শনি এক ঘরে আছে বলে পিতাপুত্রের বিবাদ বাঁধছে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক অনুমান করেছো তুমি। যেহেতু শনি কোনো মানুষ বা দেবতার থেকে সৃষ্ট নয়, সে ছায়ার থেকে জন্ম নিয়েছে, তাই তাকে মানুষের কর্মের বিচার ও কর্মফলের দায়িত্ব অর্পণ করা হয়। তাই শনি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। তিনি খুব ধৈর্যশীল এবং বুদ্ধিমান। পুরাণ মতে একদিন শনির ধ্যানের সময় তার স্ত্রী দেবী ধামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করাতে পত্নী ধামিনী বা মান্দা শনিদেবকে অভিশাপ দিলেন, আমার দিকে তুমি ফিরেও চাইবে না। এরপর থেকে যার দিকে চাইবে সেই ভস্ম হয়ে যাবে। আবার মনে করা হয় যে এটি মঙ্গল দোষের প্রভাবে হয়েছে। মহাদেবের থেকে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন তিনি, যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। উল্লেখ্য, কর্মফল দিতে গিয়ে তিনি অনেকের রোষানলেও পড়লেন। কখনোই সত্যের পথ থেকে তিনি বিচ্যুত হননি। ভগবান শিব মহান তপস্যা শক্তির বলে শনিদেবকে অন্ধকার দান করেছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে মহাদেবের থেকে বক্রদৃষ্টির বর পেয়ে শনি সেই বক্রদৃষ্টি মহাদেবের উপরেই
প্রথম প্রয়োগ করেন। এই হলো ঘটনা। এতদূর বলে তারানাথ থামল। আমি বললাম, কিন্তু এখন আমি শনিদেবের প্রভাব থেকে কিভাবে মুক্ত হব? চিন্তা করো না, তোমার কুষ্টি আমি আগেই দেখেছিলাম। তোমার জন্য জীবনচকে খুব খারাপ কিছু নেই, শুধু সৎভাবে কাজ করে যাও, তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, বাধা হয়তো আসবে, কিন্তু বিচলিত না হয়ে ধৈর্য ধরে সেই বাধা তোমাকে কাটিয়ে উঠতেই হবে। জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রে শনির গতি সবচেয়ে ধীর, তাই শনিকে বিলম্বকারক গ্রহ বলা হয়ে থাকে। যদি কোনো ব্যক্তির জন্মছকে শনি গ্রহ বিশেষভাবে থাকে, তখন হওয়া কাজও ভেস্তে যেতে পারে, অথবা কাজ দেরিতে সম্পন্ন হয়। তাই কিছু ক্ষেত্রে দুঃখ, দুর্দশা, ভুল বোঝাবুঝি ইত্যাদির জন্য শনি গ্রহকে দায়ী করা হয়ে থাকে। জন্ম থেকে মৃত্যু এই মধ্যবর্তী সময়ে 3 বার শনির কোপ বা দৃষ্টিতে পড়তে হয়। শনির এই 3 বারের দৃষ্টির মধ্যে দিয়ে তৃতীয়, সপ্তম এবং দশম দশার প্রভাব পড়ে থাকে। এর মধ্যে শনির 7.5 দশা সবচেয়ে জোরালো ধরা হয়। এই সময় যখন যার রাশির উপর দিয়ে শনি অতিক্রম করে, তখন সমস্যা সৃষ্টি করবেই। ওই সময় জীবনে নানান ঘটনা ঘটতে পারে। তবে শনি যদি একা কোনো রাশিতে প্রভাব বিস্তার করে, তখন শুভগ্রহ হিসাবে দারুণভাবে ফল প্রদান করে থাকে। শনিদেবকে তুষ্ট রাখলে তোমার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি কয়েকটি উপায় বলে দিচ্ছি, সেগুলো একটু মেনে চলো, চেষ্টা করো। কালো কুকুরকে খাওয়ানো শনির নেতিবাচক প্রভাবকে প্রতিরোধ করে। কালো কুকুর দেখলেই খাওয়াবে। অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে প্রতি শনিবার। সম্ভব হলে অশ্বত্থ গাছে সকালে দুধ ও গঙ্গাজল দিও। একটানা 21 সপ্তাহ প্রতি শনিবার নিরামিষ ভোজন করবে। ভুল করো শনিবার চুল, দাড়ি, নখ কাটবে না। দুপুর ও রাত্রে খাওয়ার পর হাত পা অবশ্যই ধুয়ে নেবে। শুক্লপক্ষের শনিবার থেকে শনির বীজ মন্ত্র সূর্যাস্তের পর 108 বার জপ করবে। মন্ত্রটা মনে আছে তো? আরেকবার বলছি, ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। শনিবার সর্ষের তেল ও প্রদীপ কিনবে না। দিন দুঃখীদের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে। এই মন্ত্রের শক্তি অপার। এই মন্ত্র উচ্চারণে মৃত্যু ভয় কেটে যায়, মনে শান্তি ও শক্তি দুই বৃদ্ধি পায়। আর অবশ্যই প্রতিদিন নিয়ম করে হনুমান চালিসা পাঠ করবে। এতদূর বলে তারানাথ উঠে গিয়ে কি একটা তাবিজ মতো নিয়ে এসে আমাদের হাতে দিয়ে বলল, এই নাও, এটা দক্ষিণা কালিকা কবচ। এটা সব সময় পরে থেকো। মায়ের আশীর্বাদে বিপদ থেকে অনেকটাই রক্ষা পাবে আশা করছি। এই সময় চারি এসে ঘরে ঢুকলো। কাকাবাবু, আপনারা খাবেন চলুন, আমার রান্না হয়ে গিয়েছে, অনেকটাই বেলা হয়ে গেল। এরপর আমরা খেতে বসলাম। খেতে খেতে কিশোরী বলল, আহা, বাহ চাইমা, সর্ষে ইলিশটা খুব ভালো রান্না হয়েছে। তা এত সুন্দর রান্না তুমি কার থেকে শিখলে? চারি প্রশংসা শুনে গদগদ হয়ে একগাল হেসে বলল, আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি কাকাবাবু। মাছটার স্বাদটাও বেশ ভালো। আহা, টাটকা পেয়েছিলে বোধ হয়। আজ অনেক দিন পর ইলিশ মাছ খেলাম। হ্যাঁ ঠাকুর মশাই, আমি তো অত ভালো মন্দ বুঝি না, আমি তো রূপ দেখেই কিনেছিলাম। আর এখন আপনি গুণ বিচার করে দিলেন। ওই যাকে বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আমরা সবাই একসাথে হো হো করে হেসে উঠলাম। এরপর আমরা বাড়ি ফিরে আসি। 1 সপ্তাহের মধ্যেই আমি আবার একটা ভালো চাকরি পেয়ে গিয়েছিলাম। শুনছিলেন লেখক ভাসান কৃষ্ণের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বক্রদৃষ্টি। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।